সবাইকে স্বাগত সংলাপ 24-এ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্প্রতি যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক থেকে দুদেশের সাধারণ জনগণ কি পেল? এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আলিয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম। দুজনই আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে কাজ করেন। আমরা শুরুতেই আপনাদের মুখে আপনাদের বিস্তারিত পরিচয়টা একটু জানতে চাচ্ছি। ডক্টর আলিয়ার হোসেন। ধন্যবাদ রাজীব ভাই, প্রথমে আপনাকে এবং দর্শকদেরকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে। It is a very interesting topic and I'm really excited and interested in this particular area. আমার ছোট্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইউকেতে থাকি, একজন একাডেমিক, Northumbria University London campus head of department, but I'm a political analyst, geopolitical expert, and also provide training at government level and obviously involved in management consulting and research as well as an academic. ধন্যবাদ। ইঞ্জিনিয়ার রেজাউল করিম, আমরা নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলে আপনাকে দেখি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করেন, জিও পলিটিক্স নিয়ে আলোচনা করেন। তো নিশ্চয়ই আপনার জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। যে বৈঠক নিয়ে আলোচনা করব, তার আগে আপনি যদি আপনার বিস্তারিত পরিচয়টা একটু দর্শকদের সামনে তুলে ধরেন, আপনি কি কি নিয়ে কাজ করেন এবং কি কি সংগঠনের সঙ্গে আপনি জড়িত। ধন্যবাদ রাজীব ভাই এবং আপনাদের সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, উপভোগ করছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি একেএম রেজাউল করিম, আমি জাতীয়তাবাদী গবেষণা নিয়ে কাজ করি, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান। এছাড়া একটি মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। এছাড়া আমার আরও কিছু ভলান্টারি অর্গানাইজেশন রয়েছে, এর মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আর আমি নিয়মিত বিভিন্ন দৈনিকে লেখালেখি করি। আর আপনি যেটা আগেই বললেন যে আপনার বিভিন্ন টিভিতে এরকম আলোচনায় অংশ নেই। ধন্যবাদ রাজীব ভাই। প্রফেসর আলিয়ার হোসেন, আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 54 বছরে সবচেয়ে আমাদের নিকটবর্তী দেশ, সবচেয়ে বড় সীমান্ত যাদের সঙ্গে ভারতের সঙ্গে যে এই যে সম্পর্কের উত্থান পতন, একবার উঠে একবার নামে, এইটা আসলে প্রতিবেশী দেশ হিসাবে কে লাভবান হয়? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে অবভিয়াসলি ভারত আমাদের মোস্ট ক্লোজেস্ট প্রতিবেশী এবং there is no doubt we had ups and down relationship and we had good relationship and it is always kind of sweet and sour. But এখানে যে প্রশ্নটা কে বেশি লাভবান হবে, ইনফ্যাক্ট আমরা let's focus on today's perspective. Historical discussion তো আসলে এটা করলে perhaps this talk show will go in a different direction. তো আমি মনে করি যে আমি contemporary ইস্যুতে let's say we talk about last 15-20 years and moving forward. তো স্বাধীনতার আলোকে আমি ওই দিকটাতে না যাই, কারণ এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, হবে, এবং ওইটা একটা ডিফারেন্ট কনটেক্সট। আর আপনি যেহেতু আজকের মূল ফোকাসটা আপনার হচ্ছে বিমস্টেক অ্যান্ড মুভিং ফরওয়ার্ড অন বাংলাদেশ, আই থিঙ্ক লেটস টক অ্যাবাউট প্রেজেন্ট অ্যান্ড মুভিং ফরওয়ার্ড ইন দ্য ফিউচার। তো যে কোনো দেশেই আসলে, এটা আমি ভারত, বাংলাদেশ বা যে কোনো কান্ট্রি, এখানে ইউকে এর পার্সপেক্টিভ, ইউরোপিয়ান পার্সপেক্টিভ বা ইভেন যদি আমেরিকান, মেক্সিকো পার্সপেক্টিভ, যে কোনোভাবেই দেখি, এখন গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা যারা এই রোল প্লে করতে চাই, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর অ্যাওয়্যার অফ দ্য জিওপলিটিক্যাল মেকানিজম অ্যান্ড হাউ উই মেনটেন দ্য রিলেশনশিপ উইথ আওয়ার নেইবার কান্ট্রিজ। তো অবভিয়াসলি ভারত আমাদের নেইবার কান্ট্রিজ, আমাদের অনেক কিছুতে তাদের উপর রিলাই করতে হয়। আবার এটাও আমাদের বলতে হবে অবভিয়াসলি যে ভারতও আমাদের অনেক কিছুতে আমাদের উপর রিলাই করে, ফ্রম দেয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক গোল। তো ইটস আ মিউচুয়াল রিলেশনশিপ। নেইবার কান্ট্রিতে জিওপলিটিক্স পয়েন্ট অফ ভিউ, if you do not have a good relationship, both of you will be loser. If you have a good relationship with your neighbor, both of you will be gainer. এটাকে যদি একটু ম্যাক্রো থেকে মাইক্রোতে দেখি, মানে যে কোনো সমস্যারই কিন্তু একটা সহজ সমাধান আছে, আবার এটা চাইলে জটিল করা যায়। সহজভাবে চিন্তা করলে যদি আপনি এইভাবে দেখেন যে আপনি যে এলাকাতে বা যেখানেই থাকেন, আমিও যেখানেই থাকি, ওইখানে যদি আমার নেইবারের সাথে আমার সম্পর্কটা ভালো না থাকে, যেমন ইন্টারেস্টিংলি একটা ছোট্ট একটা জিনিস বলি যে ইউকেতে কিছুদিন আগে এক নেইবার, আমরা জানি ইভেন রেজাউল ভাই ইউকেতে ছিলেন,
in this country, local council, when there is a complaint from your neighbor, that আপনি যদি আপনার নেইবারকে ডিস্টার্ব করেন বা নেইবারের পারমিশন ছাড়া যদি ওইখানে একটা লফট করেন বা আপনি কোনো কাজ করেন আপনার বাড়ির কাজ, বা আপনার নেইবার হ্যাপি না বা নেইবার থেকে আপনার কোনো মানে আমি যদি কিছু করতে চাই, অটোমেটিক্যালি কাউন্সিল উইল সেন্ড এ লেটার টু দ্য নেইবার এবং তাদের একটা অ্যাকনলেজমেন্ট নিবে যে তোমার এতে কোনো সমস্যা হবে কিনা, তুমি ঠিক আছো কিনা, বা ইজ এভরিথিং ওকে। এখন ওইটা যদি আমার নেইবার আমাকে ডিসপিউট করে বা আমি যদি এমন কিছু করি যেটা আমার নেইবারের সাথে আমার ডিসপিউট হয় বা অ্যাকনলেজ না করি, তখনই কিন্তু দেখা যায় যে এটা একটা কোর্টে চলে যাবে, ফাইন হবে, এই যে একটা সাওয়ার, এবং আমি হ্যাপিলি থাকতে পারবো না। আমার ঘরের নেক্সট ডোর যদি আমার সাথে একটা ভালো রিলেশনশিপ না থাকে, আমি কিন্তু হ্যাপিলি লিভ করতে পারবো না। এটা যদি একটু বৃহৎ আকারে দেখি যে বাংলাদেশের সাথে যদি ভারতের রিলেশনশিপটা ভালো না থাকে, neither ভারত, India will be in a good position, nor Bangladesh will be in a good position. But what is happening in last, if we look at historical discussion, but especially in last 20 years or 25 years, India always took advantages on Bangladesh. এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, ইন্ডিয়ার কিন্তু 3-4টা দিক যদি নর্থ সাইডে আমরা দেখি, যেখানে চায়না এবং নেপাল, ইন্ডিয়া ইজ অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট দেম, especially China, Himalayas and those provinces. India is not safe, or India doesn't feel comfortable or safe due to that region. So they pay huge amount of money for the safety, security, infrastructure and negotiation on that angle. Then they have the western side where the Pakistan, Afghanistan and that side. India is also not comfortable and pay huge amount of money and need to pay lots of attention to make sure, কারণ ওইখানে রিলেশনশিপটা ভালো না। আর আদার সাইড হচ্ছে সাউথ সাইড তো ইন্ডিয়ান ওশান, ওইটা তো তাদের মোর কন্ট্রোল জোন, এটা একটা সেফ জোন, এখানে তাদের কোনো প্রবলেম নাই। আর আমরা যদি ইস্টার্ন সাইডে দেখি যে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা মিয়ানমার, এই দিকটা যদি আমি দেখি, এটাও ইন্ডিয়ার জন্য সেফ জোন, বাট বাংলাদেশ ইজ এ স্ট্র্যাটেজিক লোকেশন। কারণ ইন্ডিয়ার নর্থ সাইডে যদি চায়না থাকে, ওইখানে ইন্ডিয়ার ভালো রিলেশন নাই, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ভালো রিলেশন নাই। এটা I'm not trying to say I'm against India, but what I'm trying to say in a legitimate way, in a basic way, যে ইন্ডিয়া তার কারণ কোনো নেইবার কান্ট্রির সাথে তার সুসম্পর্ক নাই, এক্সেপ্ট বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা ইজ রিসেন্টলি, বিকজ তারা এলটিটি কে ম্যানেজ করতে, শ্রীলঙ্কার সাথে তাদের একটা নিউ নেগোসিয়েশন হয়েছে। এখন বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার এই রিলেশনশিপটা না হয়, তখন হবে কি, Pakistan and China will take the opportunity. On a separate note, if Bangladesh feels that India is trying to act as a hegemony, as a big brother, তখন কিন্তু বাংলাদেশও চাইবে না। Nobody likes, I mean, look, you and I, if we do a trade and we are in the same country or same platform, but whatever reason, if you try to act like a big brother, I will not accept it, and especially from a country perspective. তো এখন ইন্ডিয়া লাস্ট 15-20 years এ বাংলাদেশের সাথে একটা অ্যাটিটিউড ছিল হেজেমনি, as a big brother, which people did not like. However, India took advantages in last 17 years during the time of Hasina. It is another thing to look at. The India সাথে কিন্তু Indian, যদি আমি বলি, citizens of India and citizens of Bangladesh, they have good relationship. There is no dispute. I'm sure you have Indian friends. I'm sure Rizal Karim bhai have Indian friends. I have also Indian friends. But when there is a question of country, when you talk to them, we say, look, we don't have any issue or dispute. But our issue and dispute is with your international policy, with your policy with Bangladesh, with your government policy. Because the way they look at, they are kind of taking more advantages on Bangladesh or from Bangladesh. But India must not forget, যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া অ্যাডভান্টেজেস নিতে হয়, তাহলে ইন্ডিয়া বাংলাদেশের ইকোনমিক গ্রোথের জন্য চিন্তা করতে হবে। ওয়াই? রিসেন্ট এক্সাম্পল ইন্ডিয়া দেখেছে যে বাংলাদেশ থেকে লার্জ নাম্বার অফ পিপল ইন্ডিয়াতে যেত, ট্যুরিজম, তারপরে শপিং, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট। এখন এই যে হাসিনার পতনের পরে আমরা দেখেছি লোকজনের একটা বিমুখ চলে আসছে, কারণ নোবডি ওয়ান্টস, এটা তো সবাই এখন বুঝে, ডিউ টু সোশ্যাল মিডিয়া এন্ড ইনফরমেশন ইজ নাও অ্যাভেলেবল ইন এভরিওয়্যার। তো সবাই বুঝে যে না, আমরা দ্য ওয়ে দে ট্রিট আস, ইটস নট লেজিটিমেট, এন্ড সো উই উইল নট লেট দেম গেইন ইকোনমিক্যালি। তো এখন যদি ইন্ডিয়া বাংলাদেশকে সেফলি থাকতে দেয়, বা ইন্ডিয়া যদি বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে প্রমোট করে বা মিউচুয়াল গ্রোথে যদি প্রমোট করে, তখন বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হলে পিপলের কাছে টাকা পয়সা আসলে, অর্ডিনারি পিপল, দ্য মোর মানি দে উইল গেট, দে উইল try to invest in India and surrounding countries. So that is the economic growth return to India, tourism, medical and other sector, shopping and other sector. But what India is doing in a different way, trying to suck Bangladesh economy, trying to take advantages on Bangladesh economy, which the people, ordinary people, have realized. At the same time, policymakers, academics and others are also talking, and we are talking in this table as well, that the relationship is imbalanced. Due to this imbalanced relationship,
neither Bangladesh will be in a good situation nor India will be in a good situation. And we have seen recently that that has impacted on India. At the same time, that will be more expensive little bit, while Bangladesh will try to trade from other distant countries. So questionটা আপনি আমাকে যেটা করেছিলেন যে what will happen if they don't have the good relationship? Both will suffer, but it is, I can say, the relationship and strategic perspective that India is looking forward. India will be more loser than Bangladesh, because Bangladesh is the global economy. Bangladesh will find its way. On a separate note, China is always trying to look forward how they can cooperate, and China is a good friend of Bangladesh for a long time as well. So if Bangladesh doesn't trade with India, ultimately Bangladesh will trade with China. That is natural. And that way, they will be gaining advantages. India will be loser. রেজাউল করিম, আপনি প্রফেসর আলিয়ারের বক্তব্য শুনছিলেন, আপনার বক্তব্যটা কি? জি, ধন্যবাদ রাজীব ভাই। আপনার ইন্ডিয়া আমাদের সবচাইতে বড় প্রতিবেশী, এবং আমাদের যে মানচিত্রের একটা বড় অংশ জুড়ে আপনার ইন্ডিয়ার বর্ডার, এবং এর বাইরে শুধুমাত্র আমরা বার্মার বর্ডার পাচ্ছি কিছুটা, আর সামনে দক্ষিণে বঙ্গোপসাগর। আলিয়ার ভাই সঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যদি রিলেশনশিপটা উইন উইন সিচুয়েশনে হয়, তাহলে দুই পক্ষের মধ্যেই ভালো থাকবে। যেমন ইন্ডিয়া তাদের নেপাল এবং চাইনিজ বর্ডার এবং পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে তাদের যেভাবে টেনশন চলছে, তারা যদি বাংলাদেশকে একইভাবে সেই রকম পর্যায়ে রাখতে চায়, সেই জিনিসটা আসলে তাদের জন্য ভালো হবে না। আর বাংলাদেশও একটা ভারতের তুলনায় একটা ছোট রাষ্ট্র হিসেবে অবশ্যই সাফার করবে। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এরকম প্রতিবেশীদের সঙ্গে বিবাদ করে কেউই আসলে খুব ভালো থাকতে পারে, বিষয়টা এরকম না। আপনি এই যে আলিয়ার ভাই এবং আমি দুজনেই যুক্তরাজ্যে, আলিয়ার ভাই যুক্তরাজ্যে আছেন, আমি ছিলাম। আপনি যদি ইউরোপের দিকে তাকান, ইউরোপিয়ান ইউনিয়ন তারা একসঙ্গে চলছে, এবং এখনো ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে দু একটি রাষ্ট্র রয়েছে যেমন সুইজারল্যান্ড, কিন্তু তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আইন কানুন মেনে চলে, এবং তাদের একই বর্ডার, তাদের কোনো ঝামেলা নাই। আপনার যার যার দেশের আইন তারা মেনে চলে, কিন্তু আপনার সেখানে অবাধ যাতায়াত, বাণিজ্য সবকিছুই আপনার সুন্দরভাবে চলছে। তো এখন বাংলাদেশ ইন্ডিয়ার যে আপনার সম্পর্ক এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে মানে আপনার অবস্থান, সেটা আসলে এরকম হওয়াটাই যুক্তিযুক্ত। এবং এই কারণে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথমে আপনার এই ভারতীয় উপমহাদেশে আপনার সার্ক গঠন করেছিলেন, যাতে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রগুলা একে অপরের সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারি, সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকতে পারি, এবং একে অপরের দ্বারা বেনিফিটেড হই। আমরা যদি একে অপরকে শোষণ করার চিন্তা করি বা আপনার ডমিনেট করার চিন্তা করি, তাহলে কিন্তু আপনার সেটা বুমেরাং হবে। আজকে আপনি দেখেন নেপালের দিকে বা ইভেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, আপনার এই যে ইন্ডিয়ার বড় ভাই সুলভ যে আপনার কূটনীতি, এই কূটনীতি কিন্তু সেখানে ফেল করেছে। কিন্তু সেখানে যদি আমরা এই যে সম্পর্কগুলো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কগুলো তো আসলে ঠিক করে সরকার, কিন্তু সম্পর্ক যদি ভালো না হয় তাহলে কিন্তু ভুক্তভোগী হয় সাধারণ জনগণ। সরকারগুলো তারা তাদের ক্ষমতার জন্য হোক বা যেই কারণে হোক, তাদের পলিসি ঠিক মতো কাজ করে কিনা, না করলে জনগণ ভুক্তভোগী হয়। এটার থেকে উত্তরণের পথ কি? সম্পর্কটা কেমন হওয়া উচিত আসলে? সম্পর্কটা আসলে এই আমার এই প্রিভিয়াস বক্তা রেজা ভাই যে কথাটা বলে গিয়েছিল, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি অল্প সময় ছিলেন বাংলাদেশের as a রাষ্ট্রপতি হিসাবে during his time. He made a very distinctive move in terms of cooperating all of this country and connecting the South Asian countries. And that was a unique contribution in this region. What he did is SAARC. But then পরবর্তীতে হয়ে গেছে কি যে এই সার্কটাকে কিন্তু অনেকটা মাইনাস করার চেষ্টা করেছে, কারণ সার্ক হওয়ার কারণেই দেখা গিয়েছে যে পাকিস্তান ইন্ডিয়ার সাথে কিছুটা রিলেশনশিপ বিল্ড হচ্ছিল। রাজীব গান্ধী তখন গিয়েছিল। এখানে কিন্তু জিওপলিটিক্স ইজ নট only regional to us. Geopolitics will also expand beyond the region. So একটা হচ্ছে যে আমরা এখন যে পর্যায়ে দেখছি যে ইন্ডিয়া বাংলাদেশ লোকাল জিওপলিটিক্স,
but then it can go to Western geopolitics as well. তো এখন এখানে দূরদর্শিতা চলে আসে our leaders, যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের রাষ্ট্রনায়করা কতটুকু দূরদর্শী হবে, কিভাবে তারা কাজ করবে। And I want to highlight that Shoaib Rashtrapati Zia Rahman is a very visionary leader, and he knew there is a issues will concern and will impact the regional geopolitical perspective, which might be influenced by other. In terms of China, India, when we talk about from a Bangladesh perspective, we are in factor of China and Indian influence, right? But then when we look beyond this, USA, Western country, European Union, they have interest in China, Russia, and India. Now, India have a good relationship with Russia. The geopolitics of our region is a very complex. When India have a very strong relationship with China, and India has a contract, and India has a international agreement in terms of supporting each other at any cost, India, China, that is a very interesting agreement they have. That does give tension to Western world, because we know Russia is another context, USSR division and these, that, and even current European crisis and tension. On a separate note, there is a tension with China, Pakistan as well. So if you look at the core geopolitical dimension, there are a number of tensions here and there. তো ওই কারণেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক বিল্ড করেছিল যে আমাদের লোকাল যে লিডাররা তারা অ্যাটলিস্ট এটা বুঝুক, উই নিড টু বি ইউনাইটেড। হিস্টোরিক্যালি আমরা যদি আরো 200 বছর আগে দেখি, উই হ্যাড আ ক্রাইসিস। ক্যান ইউ ইমাজিন যে আমরা আসলে জিওপলিটিক্স কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার অনেকে সুন্দরভাবে বুঝতে পারে না। দেখেন ওরা জিওপলিটিক্স করতে কিভাবে 250 বছর আগে পলাশির যুদ্ধ যখন হইছে বা যা হইতে, হোয়াট ইজ দ্য কোর মেকানিজম অফ দ্যাট, এবং তারা আমাদের উপমহাদেশে কিভাবে ঢুকছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে, এম আই রাইট? একটা কোম্পানি এস্টাবলিশ করে তারা পুরো ভারত উপমহাদেশ জয় করছে, ইউনাইট, আবার ওরা নিজেরা আমাদেরকে ডিভাইড করতে রুল করছে। আমরা কি এই জিনিসগুলো বুঝতে পারি, এবং তারা পরবর্তীতে কিভাবে ইউরোপিয়ানরা বিভিন্ন সেটেলমেন্ট বা তারা বিভিন্নভাবে তাদের অ্যাডভান্টেজেস দিচ্ছে, ওয়ার্ক টুগেদার। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের হয়েছে কি, আমরা অলওয়েজ, তারা যে আমাদের ডিভাইড করে দিয়েছে, আমরা অলওয়েজ fall in that particular divide and rule situation, and we are still not united. But এই প্রশ্ন আপনি যেটা বললেন যে রাষ্ট্র রাজনীতি করা উচিত, this is like the good time. We should realize the global economic development, and in terms of staying in the global economic league table, we need to work together. Countries should support each other. এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ এশিয়া, সার্ককে আমি রিভাইভ করার জন্য প্রমোট করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করে গিয়েছিল। But what India is doing now, because India is a different height now in terms of manpower, in terms of technology, in terms of their capacity. So they don't want to play with us in the same field. They are having an attitude of big brother or hegemony. From that angle, তারা এখন অন্য ডাইমেনশনে গেম খেলতে চাচ্ছে। তারা সার্ককে বাদ দিয়ে এখন বিমস্টেককে প্রমোট করতে চাচ্ছে, যে সাউথ এশিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া। তো এখন ওইটাও যদি করে, ফাইন, দ্যাটস এ নিউ প্ল্যাটফর্ম, বিমস্টেক। বাট সার্ককে রিভাইভ করতে হবে, ইউনাইট করতে হবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই বিমস্টেকের প্রফেসর ইউনুস যে জিনিসটা বলেছিল, এখানে বিমস্টেকের কোর কনসেপ্টটা বুঝতে হবে। বিমস্টেকের কোর ফিলোসফি হচ্ছে ইকোনমিক গ্রোথ, টেকনোলজি, ইনোভেশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের 16 নাম্বার গোল হচ্ছে জাস্টিস, পিস এন্ড ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন। এই জিনিসটা আমার বলার কারণ হচ্ছে এটাই, যে আমরা যখন আমাদের প্রফেসর ইউনুস এবং মোদির মূল আলোচনার একটা বিষয় ছিল ফ্রম বাংলাদেশ থেকে, যে গেটিং ব্যাক টু হাসিনা এবং টকিং অ্যাবাউট হোয়াট শি ডিড। তো বিমস্টেকের কনসেপ্ট যদি হয় প্রমোটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ওয়ান অফ দ্য এজেন্ডা, আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের 16 নাম্বার গোল হচ্ছে জাস্টিস, পিস এন্ড স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন। তাহলে এখন মোদি যদি বা ইন্ডিয়া সরকার যদি হাসিনাকে প্রমোট করে বা সাপোর্ট করে বা তার অ্যাক্টিভিটি গুলোকে ভ্যালিডেট করে, হ্যাঁ, তখন দাঁড়াচ্ছে কি, তারা 16 নাম্বার গোলটাকে অপোজ করতেছে। তো এইটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মানে ধরি মাছ না ছুঁই পানি ব্যাপারটা হয়ে গেল না। তো রেজা ভাই ব্যাক করছে, I think I'll give it hand it over to you, and Reza bhai, you carry on. So this is the conclusion. Thank you. রেজাউল করিম, এই যে স্বাধীনতা 53-54 বছর বয়সেও কেন দুই দেশের সম্পর্কটা একটা
স্টেবল জায়গায় কেন পৌঁছাতে পারেন, এর জন্য দায়ী কাকে করবেন? এটা তো একটা কমপ্লিটলি রাজনৈতিক বিষয়। আপনি যদি 71-এর স্বাধীনতা যুদ্ধের দিকে খেয়াল করেন, ইন্ডিয়া তাদের স্বার্থে পাকিস্তানকে ডিভাইড করেছিল এবং তাদের স্বার্থ ছিল যে পাকিস্তান যদি ডিভাইড হয় তাহলে আপনার পাকিস্তান দুর্বল হবে এবং তারা শক্তিশালী হবে। এবং আপনারা জানেন যে এই যে চিকেন নেক, এটাও আপনার ভারতের জন্য একটা বড় মাথা ব্যথা ছিল আর কি। তো সেই কারণে তারা বাংলাদেশকে আপনার স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেছে, কিন্তু তারা কিন্তু কখনোই এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের যে সিনেমা, নাটক, এইসব জায়গায় আপনারা দেখবেন বা ঐতিহাসিক দলিল, সেখানে তারা ভারত পাকিস্তানের যুদ্ধ বলে। এবং 71 সালে আপনি দেখবেন যে এই যে আপনার স্বাধীনতার যে আপনার যে হ্যান্ডওভার যে অনুষ্ঠানটা, এটা কিন্তু আপনার ভারতের সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। তো এরপর থেকে আপনার ধরেন শেখ মুজিবুর রহমান উনি কিছু কাজ করেছেন, যেমন ধরেন আপনার ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করার ব্যাপারে ওনার একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এরপরেও আপনার নতজানু পররাষ্ট্রনীতি ছিল। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে মানে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ার জন্য এবং ভারতমুখী যে নতজানু পররাষ্ট্রনীতি, সেটাকে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য উনি কিন্তু কাজ করেছেন। এখন আপনার এই গত 53-54 বছরে যারা আপনার এই রাজনৈতিক নেতৃত্বে ছিলেন, তাদের কিন্তু একটা বড় দুর্বলতা আপনার এই এসেছিল আর কি। আপনার এই পররাষ্ট্রনীতির ব্যাপারে তাদের কিন্তু একটা বড় ব্যর্থতা ছিল। তো আপনার যদি আপনার এই রাষ্ট্রপ্রধানরা যদি আজকে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যদি আপনার এই আমাদের রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতেন, তাহলে কিন্তু আমরা আপনার এই ভারতের যে অধীনতামূলক যে নীতি, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে গত 15 বছরে যে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বা এর আগে আপনার এরশাদ সাহেবের আমলে যে রাজনৈতিক সরকার ছিল, এবং জনশ্রুতি আছে যে এই সব সরকার আপনার ভারতীয় গোয়েন্দা সংস্থার মদদে এবং তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এবং এই বিষয়টা কিন্তু আপনি দেখবেন যে 1/11-এর পরে যে সরকার গঠন হয়েছিল, সেটা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি কিন্তু তার বইতেও লিখে গেছেন যে আপনার 1/11 পরবর্তী সরকার আমরাই প্রতিষ্ঠা করেছি। এখন যদি একটি দেশের গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বা একটি দেশের তত্ত্বাবধানে যদি একটি আপনার সরকার প্রতিষ্ঠিত হয়, যেটি আমরা শ্রীলঙ্কাতেও দেখেছি বা মালদ্বীপে দেখেছি, তখন কিন্তু তারা দেশের প্রতি দায়বদ্ধ থাকে না, তারা দায়বদ্ধ থাকে ওই দেশের প্রতি বা ওই দেশের সরকারের প্রতি। এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার এসেছে এবং তারা ভেরি রাইটলি আপনার এই প্রবলেমটা আইডেন্টিফাই করেছে। এবং সেখানে বাংলাদেশের কি স্বার্থ, আমাদের তো ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুদ্ধে যাওয়ার কোনো বিষয় নেই। আমরা চাই যে আমাদের যে ব্যবসায়িক স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ, সেটা আমরা উপভোগ করি এবং সেই ক্ষেত্রে ভারতেরও যে বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট রয়েছে, সেটা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সেটা সমাধান হোক। আজকে আপনি দেখেন যে একটা বড় চ্যালেঞ্জ আপনার এই যে নদী ব্যবস্থাপনা, আজকে বাংলাদেশের নদীগুলো ধ্বংসের পিছনে কিন্তু ইন্ডিয়ার পানি ব্যবস্থাপনা নীতি দায়ী। আজকে যে আমরা কিছুদিন আগে একটা বন্যা ফেস করলাম এবং গত 54 বছরে অন্তত এরকম শতাধিক বন্যা আমরা মোকাবেলা করেছি, এবং এটার দায় দায়িত্ব কিন্তু ইন্ডিয়া যদি আপনার এককভাবে তারা পানি সরায় না নেয় এবং আপনার এই যে বর্ষার সিজনে যদি পানির গেটগুলো তারা যে খুলে দেয় অমানবিক ভাবে, আপনার আমাদের শত শত হাজার হাজার লোক আপনার মারা যাচ্ছেন, আপনার মানে লক্ষ লক্ষ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন মানে আপনার সময় এসেছে যে আপনার ভারতের সঙ্গে সঠিকভাবে নেগোসিয়েশন করা, যে আজকে যদি তারা সঠিকভাবে আমাদের যে ন্যায্য যে অধিকার সেটা যদি তারা দেয়, এবং আমরাও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে 100% রাজি আছি, কিন্তু তারা যদি বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যের মতো, ইভেন
আমি বলবো যে তারা তো অঙ্গরাজ্যের মর্যাদাও দেয় না। অঙ্গরাজ্যের সঙ্গে কিন্তু এরকম অমানবিক এবং অনৈতিক এবং এরকম আচরণ কিন্তু তারা করতে পারে না, যেটা তারা বাংলাদেশের সঙ্গে করেছে বা অতীতে অন্যান্য ছোট ছোট দেশগুলোর সঙ্গে করেছে। এবং ঠিক সে কারণে আজকে নেপাল দেখেন তাদের বলয় থেকে বের হয়ে এসেছে, আপনার শ্রীলঙ্কা বের হয়ে এসেছে, মালদ্বীপ বের হয়ে এসেছে। এবং কয়েকদিন আগে আমরা রিপোর্টে দেখলাম যে আপনার মালদ্বীপের সরকারকে হটানোর ব্যাপারে তারা তাদের গোয়েন্দা সংস্থা আপনার কাজ করেছে। এই জিনিসগুলো থেকে ভারতকে সরে আসতে হবে, কারণ এখন গ্লোবালাইজেশনের যুগ, কেউ কারোর উপর একদম শতভাগ নির্ভরশীল নয়। আপনি আজকে দেখেন এই যে ইউএস এর যে ট্যাক্সেশন বাড়ানোর যে আর কি, এটার কারণ কিন্তু আপনার অলরেডি ইউএসএ গত 3 দিনে $6 ট্রিলিয়ন তারা কিন্তু শেয়ার মার্কেট থেকে লস করেছে। কাজেই আপনি কারো উপর একটা যুদ্ধ, সেটা সরাসরি যুদ্ধ হোক, বাণিজ্যিক যুদ্ধ হোক, অথবা আপনার ইন্টারনেটের যুদ্ধ হোক, যেটাই হোক, এটা চাপিয়ে দিলে কিন্তু এটা রেজাল্ট সবসময় যে ভালো হবে এরকম না। কাজেই আপনার ভারতকে আজকে শিক্ষা নিতে হবে যে আপনার প্রতিবেশীদের সঙ্গে অধীনতামূলক সম্পর্ক না করে সুসম্পর্ক যদি করে, সেটা ভারতের জন্য উত্তম এবং বাংলাদেশ সহ অন্যান্য ছোট ছোট প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদের জন্য উত্তম। সরকার পতন হওয়া, নতুন সরকার আসা, এটা তো একটি দেশের আভ্যন্তরীণ বিষয়। সেইটার সাথে প্রতিবেশী সম্পর্ক নষ্টের কারণ কেন? আমরা গত বছর পর্যন্ত দেখেছি ভারতের বিভিন্ন সরকার দায়িত্বশীল কর্মকর্তারা বলতেন যে দুই দেশের সম্পর্ক সবচেয়ে উঁচুতে রয়েছে, কিন্তু বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, এটা সম্পর্ক নষ্ট হবে কেন? এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় রাজীব ভাই। আপনাকে যেটা এই আগের আলোচনাতেই বললাম যে আপনার 111 এর সরকার আপনার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের সরাসরি মদদে এবং পৃষ্ঠপোষকতা, এবং সেটা তাদের যে তৎকালীন রাষ্ট্রপতি তার বইয়ে সেটা সে আপনার স্বীকার করেছেন। এবং আপনি দেখেন যে এর পরে বিশেষ করে 2014, 2018 এবং 2024-এর নির্বাচন, এই নির্বাচনগুলোতে যে একটা অনৈতিক এবং অবৈধ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ভারতের মদদে হয়েছে। এটা শুধু এখন অভিযোগ না, এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য। আপনি দেখেন যে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, তাকে সে ভারতে গিয়েই ফেরত এসে আপনার তার স্টেটমেন্ট বদলে দিচ্ছেন এবং সে পরবর্তীতে বলেছেন যে আমি যে চাপে পড়েছি সেটা আমি প্রকাশ্যে বলতে পারবো না। তো এই বিষয়গুলো তো আর এখন গ্লোবালাইজেশনের যুগ, আপনার জনগণ কিন্তু সেই জিনিসগুলো জানে। জনগণ যখন বুঝতে পারে যে এই যে তাদের যে ভোটের অধিকার হরণ করা হলো, তাদের রাজনৈতিক গণতান্ত্রিক মৌলিক মানবিক অধিকার হরণ করা হলো, এই যে আপনার সংযুক্তি রেজল করিমের সংযুক্তি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। প্রফেসর আলিয়া, ইউরোপের দেশগুলোতে দেখি, বিশেষ করে সেন্ট্রাল ইউরোপ বা পশ্চিম ইউরোপ যেটা, সেখানে কিন্তু সরকার পরিবর্তন হওয়া, নতুন সরকার আসা, চলে যাওয়া, এটা একটা রেগুলার বিষয়, কিন্তু সম্পর্কের কিন্তু কোনো ঘাটতি হয় না। কিন্তু আমাদের দেশে হচ্ছে। এই জায়গাটার পরিবর্তন কিভাবে সম্ভব? এই জায়গাটা পরিবর্তন, তিনটা ব্যাপার আছে এখানে। প্রথমত যে প্রশ্নটা করলেন, এটার কনটেক্সটটা একটু বোঝার চেষ্টা করি যে ইউরোপে এটা হয় না, আমাদের এখানে কেন হয়। যেমন ইউরোপে যদি এখন ফ্রান্সে একটা ইলেকশন হয় বা জার্মানিতে হয় বা ইটালিতে হয়, তো এখন যেই আসুক ইউকে গভর্নমেন্ট এটা ইন্টারফেয়ার করবে না বা ইনফ্লুয়েন্স করবে না কে আসবে প্রায়র টু দ্য ইলেকশন, তারা ওই ধরনের স্টেটমেন্ট দিবে না। হ্যাঁ, এর মধ্যে যদি রুলিং গভর্নমেন্ট থাকে, তাদের সাথে রিলেশনশিপ ভালো থাকে বা কিছু, সেই ক্ষেত্রে তারা হয়তো একটু প্রমোট করতে পারে যে ওকে উই হ্যাভ এ গুড রিলেশনশিপ অর ফ্রেন্ডশিপ, একটা ভিজিট দিতে পারে বা আসতে পারে বা একটা কোঅপারেশন করতে পারে, ট্রেড ট্রিটি করতে পারে টু প্রমোট দেম। কিন্তু ইউকে গভর্নমেন্ট বা অন্য একটা ইউরোপিয়ান কান্ট্রির গভর্নমেন্ট, while there is a situation is different or political changes হবে বা ইলেকশন হবে, prior to that another country will not make a comment who we want to become your prime minister for the next election. এই ধরনের স্টেটমেন্ট কেউ দিবে না। ইনফ্যাক্ট এটা দিবে না তার নিজের সেফটির জন্য, কারণ এটা যদি সে দেয় ওই দেশের পাবলিক তাকে পছন্দ করবে না, মানে অর্ডিনারি সিটিজেন। তখন আমরাই বলবো হোয়াই ইউ আর ইন্টারফেয়ারিং অন দ্যাট অ্যাঙ্গেল, এটা তো তোমার ইন্টারফেয়ার করার কথা না।
হ্যাঁ, তারপরে তাকে ওই দেশের লোকজন বা ইউরোপিয়ান ইউনিয়নের যে স্ট্যান্ডার্ড প্রসিজিওর, বিভিন্ন ওয়াচডগ থাকে, তারা তখন ওই ইন্ডিভিজুয়ালকে প্রেশারাইজ করবে। এবং এখানে যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন এবং থিঙ্ক ট্যাঙ্ক এবং একাডেমিক ইনস্টিটিউশন যেগুলো আছে, তারাও এটাকে একটা ক্রিটিক হিসাবে একটা কমেন্টস করবে যে না, ইউ ক্যানট সে দ্যাট, লিভ দেম অ্যালোন। এই ধরনের একটা প্রেশার এবং মেন্টালিটি আমাদের আছে। মানে ব্যাপারটা আরেকটু বলি, আসলে এগুলো না অনেক কিছু ঘর থেকেও শুরু হয়, ঘর থেকে দেশের বাইরে যায়। আর এখানে আপনার ঘরে একটা নয়, আপনার ঘরে কোনো একটা ব্যাপারে আপনি কি করতেছেন, আপনার ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করতেছেন, আই উইল নট ইন্টারফেয়ার ইন ইউর ফ্যামিলি ম্যাটার্স, আই উইল লিভ ইউ সাম স্পেস। হ্যাঁ, এটাকে একটা অভদ্রতা বলবে ওরা, এটা একটা মানে not courteous manner, how you're dealing with the family and these that, I'll not interfere, I'll leave you space. আমাদের দেশে কি, আমাদের দেশে আমাদের ওই কনটেক্সটে, সোশ্যাল কনটেক্সটে কিন্তু আমরা নাক গলায় আরেকজনের ফ্যামিলিগত ব্যাপারে পর্যন্ত, যে এটা আমি বললাম এই জন্য যে এখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপারও আছে, যে আমাদেরও চেঞ্জের ব্যাপার আছে। তো ইন্ডিয়া যেভাবে নাক গলাচ্ছে, যেমন আপনি যে কথাটা বলেন, এটার জন্যই বলা, লাস্ট 15-17 ইয়ার্সে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর থেকে শুরু করে বিভিন্ন মিনিস্টার, এবং এই যে এবারও যে বিমস্টেকে নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসের যে মিটিং হয়েছে, এটা নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন মানে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বিভিন্ন হাই প্রোফাইল জার্নালিস্ট এবং অনেকেই অনেক ইউটিউব মন্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছে, যেটা বাংলাদেশেও কিন্তু ওইভাবে দিচ্ছে না। এবং তারা যখন দিচ্ছে, তারা এমন একটা ভাবে দিচ্ছে যে কেয়ারটেকার, ইনফ্যাক্ট আমি ওদের একজন ক্রেডিবল মিনিস্টারও কমেন্ট করতেছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ নট লেজিটিমেট, কারণ তারা তো সরকার ফর্ম করতে পারে না। এবং এইভাবে তারা হাইলাইট করতেছে যে হাসিনাকে একটা আন্দোলনের মাধ্যমে তাকে সরানো, পাবলিক সরিয়েছে, এটা তো লেজিটিমেসির একটা কোয়েশ্চেন আছে, যেটা তারা ইন টুডে স্টিল তারা প্রমোট করার চেষ্টা করতেছে, যেটা তাদের করা উচিত না। তাদের একটা ওয়াল থাকা উচিত, which they should not cross that. তো তারা যদি এটা করতো, তখন হতো কি, পাবলিক সেন্টিমেন্টটা তাদের এগেনস্টে যেত না। এখন হয়েছে কি, পাবলিক সেন্টিমেন্ট ইজ এগেনস্ট ইন্ডিয়ান পলিসি। অন এ সেপারেট নোট, ইন্ডিয়া যদি এখন এইভাবে বলে যে উই আর উইথ হাসিনা গভর্নমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? ইন্ডিয়া ইজ নট উইথ another big political party in Bangladesh is Bangladesh Nationalist Party, আমরা তোমাদের সাথে নাই। তো তখন যদি এটা বলে, এটা ন্যাচারালি তখন বিএনপি যদি ইন্ডিয়ার সাথে কাজও করতে চায়, ন্যাচারালি বিএনপি শুড থিঙ্ক উই শুড নট ওয়ার্ক উইথ ইন্ডিয়া, উই শুড বিল্ড আওয়ার রিলেশনশিপ উইথ চায়না, টার্কি, পাকিস্তান and US and other country, কারণ there is something hidden in their mind which we don't know, and they are still supporting our enemy, which is Hasina is the enemy of the country and enemy is other political party as well, because what she did. তো এখন ইন্ডিয়া যদি এইভাবে তাদেরকে এডুকেট না করে নিজেদেরকে, এবং আমাদের অপ্রেস করার চেষ্টা করে, তখন অর্ডিনারি সিটিজেন সেন্টিমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো তাদের থেকে দূরে সরে যাবে। হাউএভার দেয়ার উইল বি আদার কনস্পায়ারিং গ্রুপ, যারা চাইবে হাসিনাকে নিয়ে এবং ইন্ডিয়াকে নিয়ে আবার এখানে একটা বিগ থ্রেট রয়ে গেছে আমাদের জন্য, কারণ তাদের মানি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেক কিছুই বেশি, যেটা আমাদের জন্য থ্রেট। তারা চাইলে যে কোনো কিছু আমাদেরকে এখনো ম্যানিপুলেট করতে পারবে। এইখানে বাংলাদেশের জন্য একটা শিক্ষার ব্যাপার আছে, যেটা আমি রেজাউল ভাইকেও বলতে চাচ্ছিলাম, যে এখন তারা যেহেতু বিএনপি ইজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বা কেয়ারটেকার গভর্নমেন্ট, দে নিড টু ওয়ার্ক টুগেদার হাউ দে ক্যান ব্লক ইন্ডিয়ান হেজেমনি। এখানে একটা স্ট্র্যাটেজিক পলিসি ডেভেলপমেন্ট করতে হবে, যেটা নট ফর পার্টিকুলারলি দিস ইন্টারিম গভর্নমেন্ট, হুইচ উইল বি ফলোড বাই হুএভার ইজ কামিং ইন দ্য ফিউচার। এই ধরনের একটা পলিসি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে ইন্ডিয়ার এই হেজেমনি অ্যাটিটিউডটা বন্ধ করতে হবে। আরেকটা পয়েন্ট আমি বলে রাখি এখানে, রেজা ভাই যেটাকে টাচ করেছিল, ওয়াটার শেয়ারিং। ডোন্ট ফরগেট, রেজা ভাই আপনার জন্য এই কথাটা বলা, এন্ড পারহ্যাপস উই অল নিড টু ওয়ার্ক টুগেদার। এবং রাজীব ভাই আপনার জন্য, বাংলাদেশ নদী মাতৃক দেশ, নদী ছাড়া বাংলাদেশ অচল। 1996-এ আমাদের গঙ্গা ট্রিটি হয়েছিল। ইন্ডিয়া ইজ টপলি ইন্টারেস্টেড নাও অ্যাবাউট বাংলাদেশ এন্ড এভরিথিং, কারণ এই ট্রিটি রিনিউ হবে 2026-এ। মেনি পিপল, আমি এখন পর্যন্ত কোনো টক শো দেখি নাই যেখানে গঙ্গা ট্রিটি নিয়ে কথা হয়েছে, প্রিভিয়াসলি হয়েছিল, বাট রিসেন্টলি সবাই ফোকাস করতেছে হাসিনাকে নিয়ে বা এইসব নিয়ে। কিন্তু হাসিনাকে ব্রিং ব্যাক বাংলাদেশের চেয়েও মূল্যবান টপিক হচ্ছে এখন গঙ্গা ট্রিটি, how we solve this problem, Farakka problem with India, how we gain Ganga and how we negotiate Ganga in our favor or a mutual favor. কারণ এই গঙ্গার কারণে আপনি যে নদীর কথা বলেন, প্রত্যেক বছরে কত লোক, কত পরিমাণ মেট্রিক টন শস্য আমাদের নষ্ট হচ্ছে, and that is why India is interested to bring back Hasina or to support Hasina at any cost, so that they can negotiate in their favor to the Ganga Treaty. Unfortunately, Sheikh Hasina has to leave,
and our ordinary people has won the case. তো গঙ্গা ট্রিটি তারপরেও এখন ইন ডেঞ্জার। আমাদের ওই নেগোসিয়েশন টেবিলে বসে নেগোশিয়েট করার লোক এবং ক্যাপাসিটি আছে কিনা। এই গঙ্গা ট্রিটির নেগোসিয়েশন 2026 হবে, কিন্তু ইন্ডিয়া এই ট্রিটিটা 25 এর এন্ডের মধ্যেই করবে, এই ট্রিটিটা সলভ করবে। তো রাজীব ভাই, উইদিন দিস প্রোগ্রাম আমার দর্শকদেরকে এবং রেজা ভাইকেও আমি বলতে চাচ্ছি, প্লিজ কিপ এন আই অ্যাবাউট গঙ্গা ট্রিটি। দিস ইজ এ জিওপলিটিক্যাল অ্যান্ড রিজিওনাল ইস্যু। Keep an eye and please do some talk show as well about the Ganga Treaty. And Reza bhai, you do also research and please think about, I will be more than happy to cooperate and support in terms of negotiating the Ganga Treaty. It is very important for our country and for our people and for our economy and from the political perspective. ধন্যবাদ। রেজাউল করিম, আমি আপনাকে এই প্রশ্ন করছি এবং এই প্রশ্নের উত্তর আমি প্রফেসর আলিয়ারের কাছেও চাইব। সেটি হলো, রেজাউল করিম, আপনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন, ইউরোপের বিভিন্ন বিষয় দেখেছেন আপনি। আমাদের এই অঞ্চলে অনেক আঞ্চলিক জোট আছে, আমাদের সার্ক আছে, বিমস্টেক আছে, আসিয়ান আছে, কিন্তু এই আঞ্চলিক যে একটি দেশের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে যে সমস্যা, এটার খুব একটা সমাধান দেখি না দীর্ঘমেয়াদী। কিন্তু ইউরোপে ইউরোপীয় ইউনিয়নের অধীনে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একে অপরের কোনো সম্পর্ক নষ্টের কোনো কারণ ঘটে না। এটার উত্তর খুব সহজ। আপনার এই যে আমাদের দক্ষিণ এশিয়াতে যে বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে, এটা মানে কাজ না করার একটা মূল কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আপনি দেখেন যে শ্রীলঙ্কাতে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতা ছিল, নেপালে ছিল, পাকিস্তানে ছিল, বার্মায় এখনো রাজনৈতিক অস্থিরতা রয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার রাজনৈতিক অস্থিরতাটা কিন্তু আপনার গ্লোবাল লেভেলে না, আপনার সেটা তাদের দেশের মধ্যে সীমাবদ্ধ এবং সেটাকে অস্থিরতা বলা যাবে না। রাজনৈতিক মত পার্থক্য বা রাজনৈতিক প্রতিযোগিতা সেটা সেখানে রয়েছে। আর দক্ষিণ এশিয়াতে যেটা হচ্ছে যে আপনার একেবারেই আপনার ডেমোক্রেসির অভাব, আপনার রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, বিভিন্ন ধরনের প্রবলেম। আপনি যদি আফ্রিকান ইউনিয়নের দিকে তাকান, আফ্রিকান ইউনিয়নও কিন্তু আপনার এই দক্ষিণ এশিয়ার সংস্থাগুলোর চাইতে বেশি শক্তিশালী, কারণ অ্যাটলিস্ট তাদের সেখানে এখন কিন্তু গণতন্ত্রটা মানে আমাদের চাইতে অন্তত গণতন্ত্রের সূচক তাদের ভালো। তো সেই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য মানে গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্রণ এটা জরুরি। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ভারতে তো গণতন্ত্র রয়েছে, তাহলে কেন আপনার এই সংস্থাগুলো আপনার মানে আর একটু মোর ওয়ার্কিং হচ্ছে না, মানে মোর আরো কার্যকর কেন করা যাচ্ছে না? সেটার জন্য দায়ী হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি। তারা কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কিন্তু আপনার বন্ধুত্ব সুলভ নয়, তাদের একটা বড় ভাই সুলভ একটা আচরণ তাদের পররাষ্ট্রনীতিতে রয়েছে, এবং সে কারণেই কিন্তু তারা বেশ কিছু দেশে তারা অলরেডি ডিফিটেড হয়েছে এবং ভবিষ্যতেও মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কূটনীতি হতে হবে সমতার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। আপনার এই বড় ভাই সুলভ কূটনীতি এটা কিন্তু আপনার আর খুব বেশি দিন রান করা যাবে না, এবং এটা নিয়ে কিন্তু খোদ ভারতেই এখন কথা উঠছে যে কেন মোদী সরকার হাসিনাকে সাপোর্ট করতে গিয়ে ভারতের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এটা নিয়ে কিন্তু এখন খোদ ভারতেই আপনার প্রশ্ন উঠেছে, এবং আপনি দেখবেন যে প্রশ্নটা কিন্তু আপনার আরো ব্যাপক আকার ধারণ করবে, এবং আমি আশা করি ভারত বুঝতে পারবে যে তাদের যে কূটনীতি, এই কূটনীতি তাদেরকে চেঞ্জ করতে হবে, এবং মানে শুধু বাংলাদেশ নয় এবং অন্যান্য যত প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো অধীনতামূলক আচরণ নয়, বরঞ্চ সমতার ভিত্তিতে এবং ব্যবসায়িক এবং অন্যান্য স্বার্থের ভিত্তিতে তারা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করবে আর কি। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি রাজীব ভাই, যে সিচুয়েশন হ্যাভ বিন চেঞ্জড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং রেজা ভাই আপনাকেও বলতে চাচ্ছি বিকজ ইটস অ্যান ইন্টারেস্ট ফর আওয়ার ওন কান্ট্রি। এই শুধুমাত্র ট্রেডিশনাল রিলেশনশিপ বা পলিটিক্যাল এক্সচেঞ্জের মাধ্যমে এই রিলেশন ভালো হবে না।
আরো একটা ব্যাপার চলে আসে ন্যাচারাল ইনস্টিংক্ট, সেটা হচ্ছে কি, যেহেতু এটা হিউম্যান নেচার থেকেও যদি আমি চিন্তা করি যে অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ, হোয়েন ওয়ান অর্গানাইজেশন ইন দ্য ভেরি হাই পজিশন, তখন কিন্তু তারা মনোপলি করার চেষ্টা করে। তো ভারতের তো একটা স্টেজ বা একটা স্টেটাস আছে, ওরা আমাদের চেয়ে অনেক দিকেই ক্যাপাসিটি উপরে। এটা কিন্তু ন্যাচারালি আমার কাছ থেকে সে অ্যাজ এ কান্ট্রি ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেস নিতে সবসময় চাইবে। এখন এখানে আমার একটা রোল প্লে করতে হবে অ্যাজ এ কান্ট্রি, যে হোয়াট স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট or role we play so that we don't allow anyone, or when there is a tendency of my neighbor country to take advantages on me, what sort of defense and what sort of capacity I should build so that it will not allow them to take advantages on me. এই ব্যাপারটাতে বাংলাদেশের সবসময় একটা দুর্বলতা ছিল। এখানে লিডারশিপ বলতে পারেন, মেকানিজম বলতে পারেন, ইনস্টিটিউশনাল পলিসি ল্যাক্স বলতে পারেন, আমাদের একাডেমিক্স এবং ইনস্টিটিউশনাল ল্যাকিংস অনেক আছে। আমরা নিজেরাও অনেক সময় গভর্নমেন্টকে গাইড করতে পারি না। দিস ইজ নট অনলি পসিবল বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। আমাদের একাডেমিক প্রফেশনাল রিসার্চ ইনস্টিটিউশন যারা আছে, তারাও আমরা গভর্নমেন্টকে গাইড করতে পারি যে লুক, দিস ইজ নট হাউ দ্য রিলেশনশিপ শুড মেইনটেইন অর শুড বি বিল্ড অন। তো এইখানে অনেক ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে। যেমন এখন হুটহাট করে যে কেউ, এটা আরো এসেনশিয়াল যে কাউকে আমরা ফরেন মিনিস্ট্রিতেও নেওয়া উচিত না, এবং আমাদের ফরেন মিনিস্ট্রি মেইনটেইন করাটাও অনেক জরুরি, তাদেরকে শক্তিশালী করা। আমাদের ক্যাবিনেট যারা আছে, যারা ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতে পারে, এই তাদেরও অনেক ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং এর দরকার আছে। ডিপ্লোমেসি জিনিসটা বুঝতে হবে, পলিটিক্স কিভাবে কাজ করে, নেগোসিয়েশন কিভাবে, নেগোসিয়েশন টেবিলে কিভাবে নেগোশিয়েট করতে হয়, এই ধরনের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট গুলো প্রয়োজন আছে। এবং সেই ক্ষেত্রে এটা চলে আসে কারেক্ট রিক্রুটমেন্ট or getting the right people in the right position, especially in the foreign department, foreign office, diplomacy department গুলোতে। তারপর এখানে অ্যাম্বাসেডর কি হবে, তার কতটুকু ব্যাকগ্রাউন্ড, তার ক্যাপাসিটি, এগুলোর একটু ইনিশিয়েশন এবং চেকস এন্ড ব্যালেন্স মানে বাংলাদেশের এখন করা উচিত, যেটা ইন্টারিম গভর্নমেন্টেরও করা উচিত। রিসেন্টলি আমি একটা রিসার্চ করেছিলাম এবং স্টিল আই এম ডুইং দ্যাট রিসার্চ। বাংলাদেশে কিন্তু অ্যাম্বাসেডর গুলো এখনো আগে যেভাবে একটা নেপোটিজমের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হতো সেভাবেই করা হয়েছে, এখনো তাদের ম্যাথ লেভেলে কোনো চেঞ্জ হয় না ইন্টারিম গভর্নমেন্টে। এখন নতুন গভর্নমেন্ট যারা আসবে ইন দ্য ফিউচারে, তারা কতটুকু চেঞ্জ করবে বা কিভাবে করবে, এটা একটা বিগ কোয়েশ্চেন। কেপেবল লোক যদি আমি এই ফরেন অফিস গুলোতে বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটস অফিস গুলোতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে না পাঠাতে পারি, সেক্ষেত্রে কান্ট্রি ইমেজও থাকবে না, এবং দেখা যাবে যে আমাদের এই নেগোসিয়েশন টেবিল গুলোতে আমরা যথার্থভাবে নেগোসিয়েশন করতে পারছি না। তো এইটা আমার একটা সাজেশন থাকবে যে বর্তমান কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং ভবিষ্যতে যারা বিরোধী দল হিসাবে আসবে, we will be more than happy. There are so many expatriates, Bangladeshis around the world, those who will be more than happy to provide support in terms of mechanism, providing training, working together, how to build this international profile, and building the capacity of those people who will be going to international in terms of in a diplomatic office or negotiation table. তো এইটার একটা আমাদের গ্যাপ রয়ে গেছে রাজীব ভাই এবং রেজা ভাই। তো ওই জায়গাটাতে আমাদের কিছু ইনভেস্টমেন্ট। আপনার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই আর কি, প্লিজ। সেটা হচ্ছে এই যে আপনার এই সরকারের কিন্তু একটা সদিচ্ছা থাকতে হবে আর কি। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আসবে সেকেন্ডারি, সরকারের সদিচ্ছাটা এখানে হলো গিয়া 1 নম্বরে। আপনি দেখেন যে ভারত আমাদেরকে যে ম্যানিপুলেট করছে বা খবরদারি করছে, এইটার একটা বড় কারণ হচ্ছে তারা একটা বড় শক্তি, সামরিক শক্তি, এবং সব দিকে আপনি আজকে দেখেন যে বর্ডার কিলিং, এখন পর্যন্ত যত বর্ডার কিলিং হয়েছে সেই ব্যাপারে কিন্তু বাংলাদেশ ওইভাবে জবাব দিতে পারে না। কিন্তু এইভাবে কি একটা প্রতিবেশী দেশ চলতে পারে? আপনি যদি খেয়াল করেন, যেমন ধরেন বেনেলাক্স, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, ওদের কিন্তু এক সেনাবাহিনীতে দেশ চলছে, তারা কিন্তু বদার্ড হচ্ছে না। সুইজারল্যান্ডে কোনো সেনাবাহিনী নাই। আপনি দেখেন যে আপনার ফ্রান্সের পাশে ওই যে একটা ছোট দেশ, তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নামটা মনে পড়ছে না। তো আপনার যদি আজকে ধরেন আপনার ভারত যদি আমাদেরকে এই বর্ডারে তারা বর্ডার কিলিং বলেন, অথবা তারা যদি অধীনতামূলক যে রাজনীতি করে, সেখানে সরকারই কিন্তু একটা সিদ্ধান্ত লাগবে যে আজকে যদি ভারত আমাদের সঙ্গে সম্মানজনক আচরণ না করে, বা আমাদের বর্ডার নিয়ে সিনেমিনি করে, বা এই নদী শাসন নিয়ে সিনেমিনি করে, বা আজকে যে সমুদ্রের ব্যাপারে জয়শঙ্কর হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে এই নদী, এই বঙ্গোপসাগর এটা আমাদের, কিন্তু এই ব্যাপারে তো একটা অলরেডি আন্তর্জাতিক আদালতে একটা রায় হয়েছে। তো এখন
সেই ক্ষেত্রে এটা মোকাবেলা করার উপায় কি? মোকাবেলার উপায় আপনার ধরেন আপনার এই যে সামরিক সহায়তা নিতে হবে, যেমন জাপান নিচ্ছে, আপনার কাতার নিতেছে না, আপনার তারপর ধরেন এই যে আপনার এই বিভিন্ন যে জোট রয়েছে সামরিক জোট, এখন যদি প্রয়োজন হয় বাংলাদেশ যদি আপনার ম্যানেজ করতে না পারে কূটনীতির মাধ্যমে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদেরকে সামরিক জোট করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা আপনি বলছেন যে আপনার এই যে নেপোটিজমের মাধ্যমে যে এখনো আপনার এই অ্যাম্বাসেডর নিয়োগগুলো হচ্ছে আপনার বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, বিভিন্ন অ্যাম্বাসেডর থেকে শুরু করে প্রেস মিনিস্টার থেকে শুরু করে আপনার মিলিটারি অ্যাডভাইজার, এটা 100% সঠিক কথা যে আপনার এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি অন্তত 10টা টকশোতে বলছি যে আপনারা একটা নীতিমালা তৈরি করেন যে আপনারা কিভাবে এই নিয়োগগুলা দিবেন, এবং সেই নিয়োগ ভিত্তির ভিত্তিতে আপনার ওপেন কম্পিটিশনের মাধ্যমে আপনার ওপেন সার্কুলারের মাধ্যমে এই নিয়োগগুলো হবে। আপনার এই যে ধরেন আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার ইউকেতে লেখাপড়া করেছেন, আমেরিকাতে লেখাপড়া করেছেন, তারা কিন্তু অনেক শিক্ষিত, তারা কিন্তু ইউকে আমেরিকার এই সিস্টেমগুলো জানেন, কিন্তু আনফরচুনেটলি তারা কিন্তু এটা করছেন না। এখন আপনার তাতে কি হচ্ছে যে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সঠিকভাবে আপনার আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছে না, এটা একেবারে শতভাগ সত্য কথা। এবং আরো দুঃখজনক বিষয় রয়েছে, আপনার দেখা গেছে যে আপনার এই ফরেন ক্যাডার থাকা সত্ত্বেও আপনার দেখা গেল যে আপনার অ্যাডমিন ক্যাডার থেকে আপনার তাদের পররাষ্ট্র সচিব করা হচ্ছে বা অন্যান্য জায়গা থেকে লোক নেওয়া হচ্ছে। আপনার যে ডিপার্টমেন্টে এক্সপার্ট আপনার তাকে সেই ডিপার্টমেন্টই কাজে লাগাতে হবে, অন্য ডিপার্টমেন্ট থেকে আপনি লোক ভাড়া করে বা হায়ার করে নিয়ে আসবেন কেন? তো এই বিষয়গুলো ইন্টারিম সরকার কিন্তু খুব ভালোভাবে নজর দিতে পারে, কারণ তাদের উপর কোনো রাজনৈতিক চাপ নাই। এখন এখানে যেটা মূল দরকার সেটা হচ্ছে সদিচ্ছা। আর আমরা যারা আপনার এই সুশীল সমাজের লোক রয়েছি ভাই, আমাদের দায়িত্ব আমরা শুধুমাত্র তাদেরকে ইনফর্ম করতে পারি, তাদেরকে একটা প্রপোজাল দিতে পারি এবং গাইড করতে পারি, কিন্তু এইটা মানবেন কি মানবেন না সেটা তো তাদের হাতে। কিন্তু আনফরচুনেটলি আপনার এই গভর্নমেন্টের বয়স 7 মাস হয়ে গেছে, আমরা কিন্তু অনেক সমালোচনা পরেও এটা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে ইউনূস সাহেব মানে তার যথেষ্ট সদিচ্ছা রয়েছে, কিন্তু চাঁদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটা সঠিকভাবে ফাংশন করছে না। আমার মনে হয় যে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টা থেকে যদি নজর দেন, কারণ এখন দেশের জন্য কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে এবং সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে, এবং এটার জন্য আপনার মেধার ভিত্তিতে, কোনো নেপোটিজমের ভিত্তিতে কিন্তু এটা করলে সেই জিনিসটা আপনার সফল হওয়া যাবে না। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমি খুব সংক্ষেপে উত্তরটা চাইব। আলোচনা আপনারা যে ব্যাখ্যাগুলো দিলেন, তাহলে কি এই ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর সম্প্রতি যে বৈঠক, সেটার থেকে খুব আশাব্যঞ্জক বা আশার আলো খুব তাড়াতাড়ি আসবে বলে মনে করেন না আপনারা, তাই কি? আমি তো মনে করি যে আপনার যথেষ্ট আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে, এবং আপনার ইউনূস সাহেবের এই বৈঠক নিয়ে কিছু সমালোচনা থাকলেও আমি মনে করি যে উনি খুব রাইটলি আপনার বাংলাদেশের যে ভারতের সঙ্গে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলোকে উনি অ্যাড্রেস করতে পেরেছেন, এবং আমি আশা করি যে ভারত এই বিষয়গুলোতে তারা আপনার মনোনিবেশ করবে, কারণ মনোনিবেশ যদি না করে তাতে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা বাড়বে, কমবে না। যেমন ধরেন আপনার এই যে যদি বাংলাদেশ একতরফা ভাবে নদী শাসন করে ভারতের মতো অন্য দেশের সহায়তায়, যেটা আপনার অলরেডি আমরা ইউনূস সাহেব আপনার প্রপোজাল দিয়েছেন চায়নাকে, বলেছেন যে 50 বছরের জন্য নদী শাসনের একটা প্ল্যানিং তাদেরকে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়াও লাভবান হতে পারবে যদি তারা বাংলাদেশের সঙ্গে একই টেবিলে বসে আলোচনা করে আপনার যে সব বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো দূর করে দুই দেশের জনগণের জন্য যেটা মঙ্গল হয়, রাজনৈতিক ভাবে না, আপনার সার্বিকভাবে অর্থনৈতিক ভাবে, এবং দুইটাই কৃষি প্রধান দেশ, আপনার দুই দেশেরই কৃষক যাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে কাঁধে কাঁধ মিলে যদি ইন্ডিয়া কাজ করে, সেটা ইন্ডিয়ার জন্য মঙ্গল, বাংলাদেশের জন্য মঙ্গল। আমরা এখন চাই না। প্রফেসর আলিয়ার, আপনি কি মনে করেন যে অমীমাংসিত বিষয় যেগুলো, যেমন পদ্মা নদীর পানির যে চুক্তি সেটা পুনর্নবায়ন, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, এই বা ফেনী নদীর পানি, এই অমীমাংসিত বিষয়গুলো কি খুব তাড়াতাড়ি সমাধান হবে কিনা?
আপনি সংক্ষেপেই বলি, দুইজনের পার্সপেক্টিভই ছিল ডিফারেন্ট। মোদির পার্সপেক্টিভ ছিল যে মাইনরিটি ইস্যু, বর্ডার কিলিং, যেখানে আমাদের দেশ মাইনরিটিরা অনেক ভালো অবস্থায় আছেন এবং বর্ডার কিলিংও আমাদের সৈন্যরা তাদের বর্ডারে কিল করে না, তাদের সৈন্যরা আমাদের বর্ডারের লোকজনকে কিল করে বা অ্যানিমাল যেটাই করে, এখানে অনেক রয়েছে। তো ওনার কনসার্নটা অতটা ভ্যালিড ছিল না। প্লাস মোদি সাহেব বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপার ইন্টারেস্ট বা একটা এক্সপ্রেশন দিয়েছে, উই ওয়ান্ট এন্ড দিস দ্যাট ওয়ে, বাট দ্যাট ওয়াজ এ মোর হেজেমনিক। বাট প্রফেসর ইউনূসের যে পার্সপেক্টিভ, তার যে চাওয়াটা ছিল, যে এক্সপেকটেশন ছিল ব্রিংিং ব্যাক হাসিনা অ্যান্ড জাস্টিস, এস্টাবলিশিং জাস্টিস এন্ড আদার থিংস, ওইটা কিন্তু এক ধরনের ইগনোর করা হয়েছে। এবং উনি আরো কিছু যেটা কোঅপারেশন চেয়েছিল এবং এই গঙ্গা ট্রিটির ব্যাপারে একটা হাইলাইট ছিল, ওইগুলোর ব্যাপারে কিন্তু ম্যাসিভ লেভেলে কোনো ডিসকাশন বা আমরা কোনো কিছু পাই নাই। তো এখন আমরা কি দেখছি, হ্যাঁ বেনিফিট বাংলাদেশের একটা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ হ্যাজ রিপ্রেজেন্টেড ভায়া দ্য প্রফেসর ইউনূস, উনি কিন্তু একটা আমাদের পাবলিক কনসেন্ট এবং অর্ডিনারি পিপল কি চাচ্ছে এই জিনিসটা উনি প্রেজেন্ট করতে পেরেছে, যে হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশিস টুয়ার্ডস ইন্ডিয়া। এটা মোদী সরকার বুঝতে পেরেছে যে দে ডু নট হ্যাভ এ গুড ইমেজ ইন বাংলাদেশ। এটা হওয়ার কারণে কি হবে, দে উইল নাও think twice before taking any other actions or any sort of things the way they did it before. এখন আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে establishing a stable diplomatic relationship with India so that we can manage any sort of disadvantage that India wants to play with us in the near future. আমরা ওইটাকে regulate বা manage করতে পারবো। So this is the beginning. I think the meeting with Professor Yunus and Narendra Modi is a new beginning for Bangladesh to rethink how we are going to move ahead in terms of diplomatic relationships with India. At the same time, if India is wise enough, they should think in a fresh way, in a fresh look, that look, whatever we did previously, that will not work. And they have to change their perspective, and they should approach to the largest opposition party of Bangladesh, BNP, and should try to negotiate at the same time, working together with the interim government to moving forward. If that is not happening, this particular imbalance will continue. In the long run, Bangladesh, if take right steps, will be in a better position than India. I hope so. And inshallah, we are looking forward in that sort of relationship or that sort of capacity for Bangladesh. ধন্যবাদ প্রফেসর আলিয়ার হোসেন, ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউল করিম। সংলাপ 24 এর আলোচনা এখানেই শেষ। আলোচনা শেষে যেটি বোঝা গেল যে আসলে সবারই আন্তরিক হতে হবে, যে কোনো সমস্যা সমাধানে লোক দেখানো না, আন্তরিকভাবে যদি আলোচনা বৈঠক হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাই।